ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 5th চ্যাপ্টার। এই চ্যাপ্টারের গণপরিষদের গঠন নিয়ে আলোচনা করছি। গণপরিষদের গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। তার আগেই 1946 সালে ভারতের গণপরিষদ গঠিত হয়। ভারতে পরাধীন ভারতেই ভারতের সংবিধান তৈরি করবার জন্য একটি সংস্থা অর্থাৎ গণপরিষদ গঠনের দাবি 1922 সালে 1936 সালে অর্থাৎ স্বাধীনতা লাভের আগেই কংগ্রেস দাবি করেছিল এবং এই গণপরিষদ গঠনের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি উদ্যোগ গ্রহণ করে এবং কংগ্রেসের নেতৃত্বে ভারতের গণপরিষদ গঠিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, অক্ষর শক্তি, ফ্যাসিবাদী নাৎসিবাদী শক্তির আঘাতে সামরিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। উপলব্ধি করে ব্রিটিশ সরকার যে ভারতের উপনিবেশ আর বজায় রাখা সম্ভব নয়। তাই ভারতকে 1946 সালের সশস্ত্র নৌবিদ্রোহের মাধ্যমে এবং আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতাকে গুরুত্ব না দিয়ে তারা লড়াইকে প্রশমিত করবার জন্য কংগ্রেস নেতাদের আবেদন করে গণপরিষদ গঠনের জন্য। আমরা লক্ষ্য করব কংগ্রেস নেতারা গণপরিষদ গঠনে আগ্রহ প্রকাশ করেছে এবং শেষ পর্যন্ত কংগ্রেস দল, জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠন করেছে 1946 সালে। তার আগেই গণপরিষদ গঠনের আগেই প্রদেশগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 14% মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়েছিল। তাদেরই দ্বারা নির্বাচিত সদস্যরা গণপরিষদের সদস্যদের নির্বাচিত করেছেন। তাই গণপরিষদ আমরা বলতে পারি সমকালীন ভারতের 14%-এর সমর্থনের ভিত্তিতে গঠিত হয়েছে। এই গঠনে ব্রিটিশ সরকার উদ্যোগ নিয়েছে, কংগ্রেস উদ্যোগ নিয়েছে। গণপরিষদের গঠনে আমরা প্রথমে উল্লেখ করব এর সদস্য সংখ্যা 389। 389 জন সদস্যের মধ্যে 296 জন সদস্য প্রাদেশিক নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন প্রদেশগুলিতে, তারা ভোট দিয়ে 296 জনকে নির্বাচিত করেছেন। এই 296 জন সদস্যের মধ্যে কংগ্রেসের সদস্য হলো 208 জন এবং এই 296-এর মধ্যে মুসলিম লীগের সদস্য হলো, নির্বাচিত সদস্য হলো
83। মুসলিম লীগের সঙ্গে আসন সংরক্ষিত ছিল গণপরিষদে 80টি আসন সংরক্ষিত ছিল, তার মধ্যে থেকে মুসলিম লীগ 73টি আসন জয়লাভ করে গণপরিষদের সদস্য পদ লাভ করে এবং কৃষক প্রশাসন সমিতি, মুসলিম লীগ, ইউনিয়নিস্ট সমিতি, নির্দল এবং শিখ এদের মধ্যে থেকে মোট 15 জন সদস্য নির্বাচিত হয়েছে। তাহলে আমরা দেখছি গণপরিষদের 296 জন সদস্যের মধ্যে কংগ্রেস 208, মুসলিম লীগ 73 এবং অন্যান্য 15, মোট 296। গণপরিষদ গঠনের ক্ষেত্রে প্রদেশগুলি থেকে নির্বাচনের ব্যবস্থা হলো, কিন্তু ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষ সরাসরি ব্রিটিশরা শাসন করত একটি বিস্তারিত এলাকাতে। পাশাপাশি 552টি রাজ্যে শাসক ছিল, কোনো জায়গায় রাজা, কোনো জায়গায় নবাব ছিলেন। এরা 552টি প্রিন্সলি স্টেট, এই প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্যগুলি থেকে কংগ্রেস বাদে, মুসলিম লীগ বাদে তোমার সদস্য সংখ্যা ছিল 93 এবং আমরা দেখছি তাহলে প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত 296 এবং প্রদেশগুলি থেকে অকংগ্রেসি অর্থাৎ দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল তোমার 93, মোট 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ ভাগ হয়ে গিয়েছে। 14ই আগস্ট পাকিস্তান নামে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। 15ই আগস্ট ভারত ভাগ হয়ে একটি রাষ্ট্র হয়েছে ভারত বা ইন্ডিয়া। আমরা কথা জানি, ভারতের স্বাধীনতা ভারতবাসী সেই সময়ে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে কেড়ে নিতে পারেনি, বা লড়াই সংগ্রাম বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করতে পারেনি। তার বড় কারণ আমরা দেখছি 1947 সালে জুন মাসে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে। সেই আইনের নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে সাম্রাজ্যবাদী সরকার, অত্যাচারী সরকার ভারতবাসীর কে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা করেছে, সেই শক্তি তারই ভূখণ্ড ভারতবর্ষের জন্য স্বাধীনতা প্রদান করবে। এটা আমাদের জাতির কাছে একটা লজ্জার ব্যাপার, তবু আমাদের মেনে নিতে হয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হচ্ছে, তার জন্য ভারতের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে ভারত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী। এই আইনে বলা ছিল যে ভারত ভাগ হবে, একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে, আর একটা রাষ্ট্র তৈরি হবে ভারত। আর প্রিন্সলি স্টেটগুলো 552টি যে প্রদেশ, তাদের ইচ্ছা মতো পাকিস্তান রাষ্ট্রে যোগ দেবে, অথবা ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দেবে, অথবা
সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে পারবে। যাই হোক, আমাদের এই অবস্থাকে মেনে নিতে হয়েছে। আমরা দেখলাম যে কংগ্রেসের প্রাধান্য, এই যে দেশ ভাগ হলো, তখন মুসলিম লীগ তোমার সদস্য থাকতে চায়নি গণপরিষদের। মুসলিম লীগের সদস্য সংখ্যা কমে গেল, ৭৩ থেকে কমে দেশ ভাগের পর ২৮-এ পরিণত হয়েছে। তাহলে আমরা এর আগে লক্ষ্য করেছি কংগ্রেসে 70% সদস্য গণপরিষদে ছিল, আর মুসলিম লীগ তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিলে ৭৩ থেকে যখন মুসলিম লীগের আসন সদস্য সংখ্যা ২৮-এ পরিণত হয়েছে, তখন কংগ্রেসের প্রাধান্য ৮২.86%-এ পরিণত হয়েছে। এবার আমরা আলোচনা করব গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কে। গণপরিষদের ব্যাপক উদ্দেশ্য আছে। আপনা আপনি গণপরিষদ গঠিত হয়নি। ব্রিটিশ চিন্তাবিদ গ্রেনভিল অস্টিন বলেছেন, তিনি বলেছেন ভারতের সামাজিক বিপ্লব ঘটাতে হবে। ভারতের সামাজিক বিপ্লব ঘটানোর জন্যেই ভারতের গণপরিষদ ভারতবাসীর জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করবে, সংবিধানের ড্রাফট তৈরি করবে। জওহরলাল নেহরু বলেছেন যে ভারতের গণপরিষদ গঠিত হলে, এই গণপরিষদ যে গঠিত হলো 1946 সালে, এই গণপরিষদ ভারতকে স্বাধীন করবে, ভারতকে স্বাধীন করবে, পরাধীনতার হাত থেকে বাঁচাবে। এই স্বাধীন ভারতের একটা সংবিধান তৈরি করবে গণপরিষদ। গণপরিষদ তার কাজের মধ্য দিয়ে নিরন্ন ভারতবাসীর মুখে অন্ন তোলার ব্যবস্থা করবে, বস্ত্রহীন ভারতবাসীর পোশাকের ব্যবস্থা করবে, ভারতবাসীর সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশের জন্য বা আত্মবিকাশের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করবে। তাহলে গণপরিষদের দায়িত্ব অনেক। 1946 সালে যখন ভারত স্বাধীন হয়নি, গণপরিষদ ভারতকে স্বাধীন করবে। গণপরিষদ এই স্বাধীন ভারতের সংবিধান তৈরি করবে। গণপরিষদ স্বাধীন ভারতের মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিবে। গণপরিষদ বস্ত্রহীন ভারতবাসীর পোশাকের ব্যবস্থা করবে। গণপরিষদ ভারতের সমস্ত মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য সুযোগ সুবিধা প্রদান করবে। বস্তুত গণপরিষদের দায়িত্ব ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা। সামাজিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনবে, এটাই হলো গণপরিষদের উদ্দেশ্য। তারপর আমরা দেখলাম গণপরিষদ যে সংবিধান, স্বাধীন ভারতের সংবিধান তৈরি করেছে, তার 5টা বৈশিষ্ট্য আছে। গণপরিষদ স্বাধীন ভারতের যে সংবিধান রচনা করেছে তার 5টি বৈশিষ্ট্য। 1 নাম্বার হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র। ভারতকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থাতে পরিণত করতে হবে। ভারত ডেমোক্রেটিক স্টেট হবে, কিন্তু এখানে অর্থনৈতিক,
রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। ভারতবাসীর সমস্ত সুযোগ সুবিধা ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে। এখানে মার্ক্সবাদ অনুযায়ী যে সমাজতন্ত্র, শ্রেণী সংগ্রাম, বিপ্লব, ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বের মধ্য দিয়ে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, সায়েন্টিফিক সোশ্যালিজম প্রতিষ্ঠা, সে কথা কিন্তু বলা হয়নি। গণতান্ত্রিক সমাজতন্ত্র এটা বলা হলো, যে সংবিধান গণপরিষদ তৈরি করলো। নাম্বার টু বৈশিষ্ট্য কি? সংসদীয় গণতন্ত্র ভারতে প্রবর্তিত হবে। সংসদীয় গণতন্ত্র কাকে বলে? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের একজন সর্বোচ্চ শাসক থাকবেন, সেই শাসকের নামে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভার মধ্যে ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকবে। এটাই হলো সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষে নিয়মতান্ত্রিক সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তারই নামে শাসন কার্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর দ্বারা গঠিত এবং পরিচালিত মন্ত্রিসভা। এই সংসদীয় গণতন্ত্রকে প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত সরকারও বলা হয়। নাম্বার 3, ধর্মনিরপেক্ষতা। গণপরিষদের যে কনস্টিটিউশন তৈরি হলো তাতে বলা হলো বৈশিষ্ট্য হিসাবে যে ধর্মনিরপেক্ষতাকে ভারত গুরুত্ব দেবে। ভারত বহু ধর্মের মানুষের দেশ, যদিও দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে মুসলিম অধ্যুষিত অঞ্চল পাকিস্তান রাষ্ট্রে পরিণত হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে ভারত থেকে ধর্মের ভিত্তিতে, তবুও ভারতবর্ষে যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে বহু ধর্মের মানুষ বসবাস করে। তাই ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, ধর্মনিরপেক্ষভাবে রাষ্ট্রকে পরিচালনা করা হবে। আর প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের বিবেক অনুযায়ী ব্যক্তিগতভাবে ধর্ম পালন করতে পারবে, সমষ্টিগতভাবে ধর্ম গ্রহণ, পালন ও আচরণ করতে পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই কথা গণপরিষদ সংবিধানে বলেছে। একদিকে কেন্দ্রীয় সরকার থাকবে জাতীয় স্বার্থে, অন্যদিকে আঞ্চলিক স্বার্থ রক্ষা করবার জন্য, প্রদেশগুলির স্বার্থ রক্ষা করবার জন্য আঞ্চলিক সরকার তৈরি হবে এবং সংবিধান অনুযায়ী 2 সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হবে। সংবিধান লিখিত হবে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে 5 নম্বরে আমরা বলবো যে বিচার বিভাগীয় পর্যালোচনা। ভারতের যে সংবিধান তৈরি করল গণপরিষদ, তাতে বলা হলো বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ, বিচার বিভাগ আইন বিভাগের তৈরি, পার্লামেন্টের তৈরি আইন বৈধ না অবৈধ তা বিচার করে দেখতে পারবে। বিচার বিভাগ শাসন বিভাগের নির্দেশ বৈধ না অবৈধ তা বিচার করতে পারবে এবং আইন ও শাসন বিভাগ যথাযথভাবে সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা তা বিচার করে দেখতে পারবে। এটাই হলো বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা। প্রয়োজনে সংবিধান বিরোধী আইনকে অবৈধ ঘোষণা করতে পারবে, প্রয়োজনে সংবিধান বিরোধী শাসন বিভাগের নির্দেশকে অবৈধ ঘোষণা করতে পারবে ভারতের বিচার বিভাগ। এইগুলি হচ্ছে
বিচার বিভাগীয় পর্যালোচনা, এই 5টা বৈশিষ্ট্য বলবে। তারপর আমরা দেখব যে তা সত্ত্বেও গণপরিষদ যে সংবিধান তৈরি করলো, সেই সংবিধানে মূল যে সংবিধান, সেখানে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই কথাটা উল্লেখ করা আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই কথা উল্লেখ করা নেই। ভারতবর্ষের সংবিধানের পার্ট 1-এ অর্থাৎ প্রথম অংশে কানাডার সংবিধানের অনুকরণে 1 নম্বর ধারায় বলা আছে, আর্টিকেল 1-এ বলা আছে ইউনিয়ন অফ স্টেটস। কানাডার সংবিধানে ইউনিয়ন কথাটা যুক্ত আছে, উল্লেখ আছে, কানাডা যুক্তরাষ্ট্রীয়। কিন্তু মূল সংবিধানে ফেডারেশন শব্দটি উল্লেখ করা নেই। মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ নেই। ধর্মনিরপেক্ষতার কথা পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাতে যোগ করা হয়েছে, কিন্তু মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথাটি উল্লেখ ছিল না। সুতরাং আমরা দেখছি যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য, ধর্মের ক্ষেত্রে যে নিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ বৈশিষ্ট্যগুলিকে ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় রাষ্ট্রে গ্রহণ করা হয়নি, এবং যেগুলি গ্রহণ করা হয়েছে সেগুলিকেও যথাযথভাবে কার্যকরী করা সম্ভব হয়নি। সামাজিক ক্ষেত্রে যে বিপ্লব, সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূর করতে গেলে আগে প্রয়োজন অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করা, কিন্তু ভারতবর্ষে জাতীয় আয় বাড়ছে। আজকের ভারতবর্ষ বিশ্বে অর্থনীতিতে 5ম স্থান অধিকার করেছে। আশা করা হচ্ছে 4র্থ এবং 3য় স্থান অধিকার করবে। তবুও এ কথা আমাদের স্বীকার করতে হবে যে ভারতবর্ষের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সম্পদ তাদের পাহাড় পর্বতের মতো বেড়ে যাচ্ছে। পাশাপাশি বহু মানুষ তারা গৃহহীন, তাদের এখনো ঘরবাড়ি নেই, তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটেনি। তাদের কথা শাসক শ্রেণী কতটা ভাবে, এবং তাদের কথা যদি ভাবত তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যে দুর্বৃত্তায়ন, এবং আমরা লক্ষ্য করছি, বিশেষভাবে লক্ষ্য করছি, সেটা হলো দুর্নীতি ভারতবর্ষের মানুষের মধ্যে সবথেকে বেশি করে যারা শাসক শ্রেণী, শাসন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছে তারাই। এই বলেই আজকের আলোচনা আমি শেষ করলাম।